বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়ের আজকে 3 নাম্বার ক্লাস। আজকে আমরা এই ক্লাসটাতে আলোচনা করব পদার্থের তাপীয় প্রসারণ, দ্যাট মিন্স থার্মাল এক্সপেনশন অফ এ সাবস্টেন্সেস। তো প্রথমে আমি বোর্ডের মধ্যে দুইটা নোট করে নিছি, খুবই ইম্পর্টেন্ট নোট। খেয়াল করো নোটগুলো কি বলতেছে। তাপ প্রয়োগে সকল পদার্থের প্রসারণ হয়, আবার তাপ অপসারণে সকল পদার্থ সংকুচিত হয়। এই নোটটা দ্বারা কি বোঝা যাচ্ছে? যেই কোনো পদার্থকে যদি আমি তাপ দেই তার একটা কি হবে? তাপীয় প্রসারণ হবে। আবার যদি ওই পদার্থ থেকে আমরা কোনো ওয়েতে তার ভেতর থেকে তাপ অপসারণ করতে পারি তাহলে সে আবার কি হবে? সংকুচিত হবে। তারপরে 2 নাম্বারটা হচ্ছে গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি এবং কঠিন পদার্থের সবচেয়ে কম। তারপরে দেখো আমরা কঠিন পদার্থের প্রসারণ, এক্সপেনশন অফ সলিডস, এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। কঠিন পদার্থের প্রসারণকে সংজ্ঞায়িত করার জন্য বা কঠিন পদার্থের প্রসারণটা হিসাব করার জন্য 3টা রাশি আবিষ্কার করা হয়। তার ভিতরে একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, আরেকটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ সহগ, আরেকটা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। আমরা আজকে ক্লাসটার মাধ্যমে এই 3টা প্রসারণ সহগের সংজ্ঞাসহ তাদের সমীকরণ কি হতে পারে তার এ টু জেড আমরা আলোচনা করব। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? দৈর্ঘ্য প্রসারণ এটা নিয়ে একটু আলোচনা করা যাক। খেয়াল করো আমি বোর্ডের মধ্যে দৈর্ঘ্য প্রসারণের সংজ্ঞাটা লিখছি। তাপ প্রয়োগে কঠিন পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধিকে কি বলে? দৈর্ঘ্য প্রসারণ বলে। অর্থাৎ একটা কঠিন পদার্থকে যদি আমরা তাপ দেই, আমরা বলেছি তাপ প্রয়োগ করলে যে কোনো পদার্থের কি হয়? প্রসারণ হয়। তাহলে আমরা যদি একটা কঠিন পদার্থকে তাপ দিই তার দৈর্ঘ্য বরাবর যে প্রসারণটা বা বৃদ্ধিটা হবে সেটি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। ক্লিয়ার? তারপরে এই দৈর্ঘ্য প্রসারণ হিসাব করার জন্য বা দৈর্ঘ্য প্রসারণ কিভাবে হয় সেটা নির্ণয় করার জন্য যে রাশিমালা আছে বা যে সূত্র আছে, ওই সূত্রটা যদি আমরা বের করতে চাই আমাদের এই জায়গায় একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি তার আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধির গুণফলের সমানুপাতিক। তো এই সূত্রটা ব্যাখ্যা করার জন্য আমি দেখো এই বোর্ডের ডান পাশে একটা চিত্র আঁকছি। আমরা ধরে নেই L1 দৈর্ঘ্যের একটা কঠিন পদার্থ হচ্ছে এটা, যার প্রাথমিক তাপমাত্রা হচ্ছে কি T1 বা আদি তাপমাত্রা হচ্ছে T1। এখন আমি যখন তাপ প্রয়োগ করে তার তাপমাত্রা T1 থেকে T2-তে উন্নীত করলাম, তখন তার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে কি হয়ে গেল? L2 হয়ে গেল। অর্থাৎ এই সম্পূর্ণটার দৈর্ঘ্য হচ্ছে বর্তমানে কত? L2। তার মানে এখানে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো বলো তো? এটা ছিল তার আদি দৈর্ঘ্য, তাই না? তাহলে এটা হচ্ছে আদি দৈর্ঘ্য। তাহলে এতটুকু সে নতুন করে কি বৃদ্ধি পাইলো না? তাহলে কেন বৃদ্ধি পাইছে? তাপের প্রভাবের কারণে, অর্থাৎ তাপ প্রয়োগ করার কারণে, তাপ বাড়ায় দেওয়ার কারণে তার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে ফেলছে। তাহলে এই বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্যটাকে আমরা ΔL দ্বারা আইডেন্টিফাই করতে পারি। বুঝতে পারছো? তো এখানে আমি লিখে রাখছি যে আদি দৈর্ঘ্য হচ্ছে L1, আদি তাপমাত্রা হচ্ছে T1, তারপরে পরিবর্তিত দৈর্ঘ্য অর্থাৎ তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার কারণে যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কি L2, পরিবর্তিত তাপমাত্রা হচ্ছে T2, অর্থাৎ যে তাপমাত্রাটা আমরা বাড়াইছি সেটা হচ্ছে T2, দৈর্ঘ্য বৃদ্ধি ΔL। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো? L2 - L1 এটা লিখতে পারি না? অর্থাৎ এই যে নতুন একটা দৈর্ঘ্য হলো L2 এবং আগের দৈর্ঘ্য ছিল L1, যদি আমরা এই পরিবর্তিত দৈর্ঘ্য থেকে আগের দৈর্ঘ্যটা মাইনাস করে দিই তাহলে তো আমরা ΔLটা পাবো, তাই না? এই কারণে আমরা ΔL = L2 - L1 লিখছি। তারপরে তাপমাত্রার ক্ষেত্রেও আমরা সেম ভাবে লিখতে পারি T2 - T1, অর্থাৎ পরিবর্তিত তাপমাত্রা থেকে আগের তাপমাত্রাটা যদি আমরা মাইনাস করে দেই তাহলে কতটুকু তাপমাত্রা বাড়াইছি সেটা আমরা পেয়ে যাব। তো এখন এই সূত্রের একটু ব্যাখ্যা করা যাক। হ্যাঁ, সূত্র অনুসারে আমরা লিখতে পারি, সূত্রের সাথে একটু মিলিয়ে মিলিয়ে লিখি। দেখো আমরা লিখছি এই জায়গায় তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে ΔL। তার আদি দৈর্ঘ্য কি? L1 এবং তাপমাত্রা বৃদ্ধিকে আমরা কি বলতে পারি? ΔT। তাপমাত্রা বৃদ্ধির গুণফলের সমানুপাতিক। তাহলে যেহেতু আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রার বৃদ্ধি গুণফল, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটা বর্তমানে গুণফল আছে বা এরকম গুণ অবস্থায় আছে, এটা বোঝা যায় না? আচ্ছা, তাহলে তাপমাত্রা বৃদ্ধির গুণফলের সমানুপাতিক। এখানে বাংলায় যে বিবৃতি দিলাম সেটাই কিন্তু এই জায়গায় আমরা গাণিতিকভাবে সূত্রের মাধ্যমে প্রকাশ করলাম যে তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি তার আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধির গুণফলের সমানুপাতিক।
সমানুপাতিক মানে কি সেটা তো আমরা আগে থেকেই জানি না? সমানুপাতিক মানে হচ্ছে যদি একটা সাইড বাড়ে আর একটা সাইড বাড়বে, একটা সাইড কমলে আর একটা সাইড কমবে। আচ্ছা, তো এবার দেখো এই সূত্রটা নিয়ে একটু কাজ করি। আমরা ডেল এল লিখলাম। আমরা জানি যে কোনো সূত্রের মধ্যে যদি সমানুপাতিক তুলতে চাই, সমানুপাতিকের পরিবর্তে আমাদেরকে একটা সমান চিহ্ন দিতে হয়, পাশাপাশি একটা সমানুপাতিক ধ্রুবক বসাইতে হয়। যেই সূত্রের মধ্যে সমানুপাতিক চিহ্ন তুলে সমান চিহ্ন এবং ধ্রুবক দিব, ওই সূত্রের জন্য যেই উপযুক্ত ধ্রুবক আছে সেটাকে আমাদের বাছাই করতে হবে। বুঝতে পারছো? তো দৈর্ঘ্য প্রসারণের জন্য উপযুক্ত একটা সহগ আছে, সেই সহগটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। এই দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দ্বারা আইডেন্টিফাই করা হয়। কি দ্বারা? আলফা L1 del t, এটা আমরা লিখলাম। এখানে আমরা একটা সাইড নোট দিতে পারি। আচ্ছা, এবার দেখো এই সমীকরণটা থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ দ্যাট মিন্স আলফা এর একটা সমীকরণ বা সূত্র বের করতে পারি। সেটা কিভাবে দেখো, আমরা এই সূত্রটাকে যদি আরেকটু কাজ করি, আমরা দুইটা সাইড চেঞ্জ করতে পারি না? আলফা ইন্টু L1 del t ইকুয়াল del L। কি করলাম? পক্ষান্তর করলাম, দুইটা সাইড চেঞ্জ করলাম। এই সাইড এই দিকে নিয়ে আসলাম, ওই সাইড ওই দিকে নিয়ে গেলাম। তো এখন আমরা যেহেতু আলফার সমীকরণ বের করব, তাহলে আলফাকে রেখে তার সাথে যারা আছে L1 এবং del t তারা গুণ অবস্থায় আছে না? তো এই আলফার সাথে যারা আছে L1 এবং del t তাকে যদি আমরা সমান চিহ্ন ওই পাশে নিতে চাই, গুণ থেকে কি হয়ে যাবে? ভাগ হলে কোথায় বসে? নিচে বসে। তাহলে নিচে বসাইলাম আমরা L1 del t। তাহলে ওভারঅল আলফা এর আমরা একটা সমীকরণ পাইছি। সেই সমীকরণটা হচ্ছে কি? আলফা ইকুয়াল del L বাই L1 del t। এই সমীকরণটাকে চাইলে আমরা আরেকটু ডিটেলসে লিখতে পারি। আমরা এখানে লিখে রাখছি যে del L ইকুয়াল হচ্ছে কি L2 মাইনাস L1। তাহলে আলফা ইকুয়াল আমরা এইভাবে লিখতে পারি L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1, অর্থাৎ del t মানটা সেটা কিন্তু আমরা এইভাবে লিখছিলাম। তাহলে ফাইনালি আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ দ্যাট মিন্স আলফা এর যে সমীকরণটা পাইছি সেটা হচ্ছে কি L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এই সমীকরণ ইউজ করে যদি আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা দিতে চাই, প্রথমে দেখো এই সমীকরণের ডান পাশে নিচে যে আছে, কে আছে? L1 মানে হচ্ছে আদি দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, তারপরে কে আছে? del t যদি 1 কেলভিন হয়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি যদি কি হয়? 1 কেলভিন হয়, তাহলে দেখো তো এই সমীকরণটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। সুতরাং 1 নং সমীকরণ থেকে পাই বা 1 নং হতে পাই, 1 নং হতে কি পাই? আলফা ইকুয়াল, এটা del L না? তাহলে del L L1 1 মিটার ধরলাম, তারপরে del t 1 কেলভিন ধরলাম। তাহলে আলফা ইকুয়াল কি পাইলাম? del L পাইছি। তো এবার আমরা একটু সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি। সংজ্ঞাটা হবে কি? 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো কঠিন পদার্থের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করি, তাহলে ওই কঠিন পদার্থের যে দৈর্ঘ্য বৃদ্ধি হবে সেটাই হবে কি? তার দৈর্ঘ্য প্রসারণ সহগ। এই দৈর্ঘ্য প্রসারণ সহগের যদি আমরা একক বের করতে চাই, কিভাবে বের করতে পারি? দেখো এই যে আলফা লিখলাম, আলফা লেখার পরে এখানে দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্যের একক হচ্ছে কি? মিটার। দৈর্ঘ্যের একক কি? মিটার। তারপর আদি দৈর্ঘ্য কি? মিটার। তাপমাত্রার বৃদ্ধি, তাপমাত্রার একক কি? কেলভিন। যদি আমরা মিটার কেটে দেই তাহলে 1/k পাই, তাই না? তাহলে 1/k যে কথা, পার কেলভিন একই কথা। তো কি পাইলাম আমরা? দৈর্ঘ্য প্রসারণ সহগের একক হচ্ছে কি? পার কেলভিন বা কেলভিন ইনভার্স 1। এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ বোঝা হয়ে গেল বা দৈর্ঘ্য প্রসারণ বোঝা হয়ে গেল। এবার আসো ক্ষেত্রফল প্রসারণ, এটা নিয়ে একটু আলোচনা করি। তো যারা এই দৈর্ঘ্য প্রসারণ সহগটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছে, তাদের ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ সহগ নিয়ে কোনো টেনশন থাকবে না। কেন? ক্ষেত্রফল প্রসারণ এটা বোঝার জন্য আমি যে দেখো একটু আগে দৈর্ঘ্য প্রসারণের জন্য আমরা যা এখানে বোর্ডে লিখছিলাম তাই কিন্তু আছে, জাস্ট যেখানে দৈর্ঘ্য ছিল সেখানে আমরা ক্ষেত্রফলটা বসাই দিছি। খেয়াল করো, আগে দৈর্ঘ্য প্রসারণের বেলায় আমরা শুধু তার দৈর্ঘ্য বরাবর তাপীয় প্রসারণটা কি হবে এটা নিয়ে আলোচনা করছি। এখন ক্ষেত্রফল প্রসারণটা তার দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর, এই দুই অর্থাৎ দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর দুই জায়গায় আমরা কি করব? হিসাব করব। হিসাব করার জন্য মূলত আমাদেরকে এখানে ক্ষেত্রফল প্রসারণ নিয়ে পড়াশোনা করতে হচ্ছে। তো দেখো আমি আদি ক্ষেত্রফল এটাকে ধরলাম কি? A1
আদি তাপমাত্রা হচ্ছে T1, তারপরে পরিবর্তিত তাপমাত্রা হচ্ছে কি T2, পরিবর্তিত ক্ষেত্রফল হচ্ছে A2, পরিবর্তিত তাপমাত্রা হচ্ছে কি T2। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি ডেল A ইকুয়াল হবে A2 মাইনাস A1, আর তাপমাত্রা বৃদ্ধি ডেল T ইকুয়াল হবে T2 মাইনাস T1। তো এখানে যে আমরা সূত্র লিখলাম যে তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল বৃদ্ধি, এটাকে আমরা ডেল এ দিব। ক্ষেত্রফল বৃদ্ধি তার আদি ক্ষেত্রফল এবং তাপমাত্রা বৃদ্ধির গুণফলের সমানুপাতিক। সূত্র অনুসারে আমরা লিখতে পারি ডেল এ সমানুপাতিক A1 ডেল T। একদম সেম কার মতোই, দৈর্ঘ্য প্রসারণ সহগ, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয়ের জন্য আমরা যা করছি তাই কিন্তু এই জায়গায় করতেছি। তাহলে এখন এই সমীকরণে কাজ করলে কি হয়, ডেল এ ইকুয়াল হয়, আর ডেল এ ইকুয়াল হয়, তারপর ইকুয়ালের সাথে আমাদের কি দিতে হবে, একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে, তাই না? তো এই সমীকরণের জন্য সমানুপাতিক ধ্রুবক হচ্ছে বিটা। তো এখানে বিটা হচ্ছে কি একটি সমানুপাতিক ধ্রুবক, একে কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ সহগ বলে। তো এই সমীকরণ থেকে আমরা বিটা এর সমীকরণ বের করতে পারবো। বিটা A1 ডেল টি ইকুয়াল ডেল এ, সাইড চেঞ্জ করলাম, আমি বিটা রেখে তার সাথে যারা আছে তাদেরকে ওই পাশে পাস করে দিব। তাহলে এদিকে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে, আর ভাগ হলে নিচে বসে। তাহলে বিটার সমীকরণ কি পাইলাম, বিটা ইকুয়াল ডেল এ বাই A1 ডেল টি। তো এই সমীকরণটাকে চাইলে আমরা একটু বিস্তারিতভাবে লিখতে পারি A2 মাইনাস A1, অর্থাৎ ডেল এর পরিবর্তে আমি A2 মাইনাস A1 লিখলাম, A1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে ফাইনালি আমরা ক্ষেত্রফল প্রসারণ সহগ বিটা তার সমীকরণ পেয়ে গেলাম। ঠিক আছে, তো এই সমীকরণ থেকে আমাদের বিটার সংজ্ঞা দিতে হবে। তো বিটার সংজ্ঞা দেওয়ার জন্য নিচে আদি ক্ষেত্র, তার আদি দৈর্ঘ্য, আদি ক্ষেত্রফল যদি 1 মিটার স্কোয়ার হয় এবং তার তাপমাত্রার বৃদ্ধি যদি কত হয় 1 কেলভিন হয়, তাহলে আমরা এই সমীকরণটাকে লিখতে পারি, এটাকে আমরা 1 নং দিই, 1 নং হতে পাই বিটা ইকুয়াল লিখতে পারি ডেল এ, তাই না? অর্থাৎ নিচের সবগুলো রাশির মান যদি আমরা 1 একক করে ধরি, আদি দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার স্কোয়ার, ডেলটি যদি 1 কেলভিন হয়, তাহলে বিটা ইকুয়াল কি পাই আমরা। এখন দেখো আমরা একটু বিটার সংজ্ঞাটা একটু দেওয়ার চেষ্টা করি। 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের টেম্পারেচার বা তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বৃদ্ধি করি, তাহলে উক্ত কঠিন পদার্থের যে ক্ষেত্রফল বৃদ্ধি হয় সেটাই হচ্ছে কি তার ক্ষেত্রফল প্রসারণ সহগ। ক্লিয়ার? তো ক্ষেত্রফল প্রসারণ সহগের যদি আমরা একটু একক বের করি, একক বের করলে আমরা এখানে বিটা ইকুয়াল এই ডেলের একক কি লিখতে পারি, ডেলে মানে কি ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হোক যাই হোক, ক্ষেত্রফলের একক কি মিটার স্কোয়ার, তারপরে আদি ক্ষেত্রফল তার একক হচ্ছে মিটার স্কোয়ার, তারপরে তার সাথে যে তাপমাত্রা আছে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। মিটার স্কোয়ার কাটা গেলে থাকে 1/k, 1/k মানে হচ্ছে পার কেলভিন। তাহলে আলফার এককও আমরা পাইলাম পার কেলভিন বা মিটার কেলভিন ইনভার্স 1, বিটার এককও পাইলাম কেলভিন ইনভার্স 1। তো দেখো দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্রফল প্রসারণের পার্থক্যটা শুধু এই জায়গায়, দৈর্ঘ্য প্রসারণ একটা কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর হিসাব করা হয়, আর যদি দৈর্ঘ্যের পাশাপাশি প্রস্থ বরাবরও কি হয় কঠিন পদার্থের প্রসারণ হয়, তখনই কিন্তু তার ক্ষেত্রফল প্রসঙ্গে আসে। তো ওই ক্ষেত্রফলটা তখনই আলোচনা করা হয় যখন দৈর্ঘ্যের পাশাপাশি প্রস্থ নিয়ে কি করা হয়, হিসাব করা হয়। বুঝতে পারছো? তো সেইমভাবে তোমরা নিজেরা, এটা তোমাদের HW আয়তন প্রসারণ বাসা থেকে নিজেরা বের করে নিয়ে আসবা। ঠিক আছে?